১৬ দিনেই লক্ষাধিক করোনা রোগী শনাক্ত। লকডাউনে মানুষ বাড়ি ফেরায় আরও ৭ দিন সংক্রমণ বাড়ার শঙ্কা। রিয়াদে নামার অনুমতি না থাকায় চালু হয়নি প্রবাসী শ্রমিকদের বিশেষ ফ্লাইট। ভোগান্তিতে ৩ শতাধিক শ্রমিক। চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী কবরী। করোনার সাথে ১৩ দিনের লড়াইয়ের হার, চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া। বাতাসের মাধ্যমে ছড়ায় করোনা, দাবি ৩ দেশের গবেষকদের। ড্রপলেটের মাধ্যমে ছড়ানোর প্রমাণ মেলেনি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পঞ্চম ধাপে ৪৫ আসনে ভোট চলছে। করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া নির্দেশ। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবরে। এপ্রিলের ১৬ দিনে দেশে ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, অথচ তার আগের ১ লাখ রোগী শনাক্ত হয়েছে ৯৭ দিনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, আরও ৭ দিন বাড়তে পারে করোনা সংক্রমণ ও মৃত্যু। লকডাউন ঘোষণার পরপরই মানুষ দল বেঁধে বাড়িতে ছোটায়, এই আশঙ্কা করা হচ্ছে। দেশে করোনা সংক্রমণের ৪০৬ দিন চলছে। এখন করোনার সবচেয়ে খারাপ রূপ দেখছে দেশ। ভাইরাসের নতুন ধরনের প্রভাবে দিন দিন ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি। প্রথম ১ লাখ রোগী শনাক্ত হয়েছে ১০৩ দিনে। পরের প্রতি লাখ রোগী শনাক্ত হয়েছে ৭০, ৬৩, ৫৫ ও ৯৭ দিনে। আর সবশেষ ১ লাখ শনাক্ত হয়েছে মাত্র ১৬ দিনে। আক্রান্তের পাশাপাশি বেড়েছে শনাক্তের হারও। ফেব্রুয়ারির শেষ দিক থেকে বাড়তে বাড়তে বর্তমানে শনাক্তের হার দাঁড়িয়েছে ২২-২৩%। চিকিৎসকেরা জানিয়েছেন, শুধু করোনা সন্দেহে পরীক্ষা হয় এমন লাভে এই হার ৫০ থেকে ৬০ ভাগ। সকল হাসপাতালের শয্যা ভরে গেছে। এই অবস্থায় যদি আরেকটু চাপ বাড়ে, এবং ইতিমধ্যে আমি শুধু আমাদের হাসপাতালে বলতে পারি যে হাসপাতালের নিচে শয্যা না পেয়ে অ্যাম্বুলেন্স থেকে নামার আগে মারা গিয়েছেন ৩ জন। অতএব আমি বলছি যে দেশের মানুষকে আসলে এটা অনুধাবন করতে হবে, বিশেষত ঢাকা এবং চট্টগ্রামের মানুষকে, যে আপনাদের ঘরে থাকতে হবে, শুধুমাত্র ওই মানুষদের নিরাপত্তার কথা ভেবে। আগামীকাল কে হাসপাতালে আসবে আমরা জানি না। করোনা মোকাবিলায় ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। এর আগে রাজধানী ছেড়েছে লাখ লাখ মানুষ। এতে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছেন রোগতত্ত্ববিদেরা। এই যে 14 তারিখে ঢাকা ছেড়ে বা বড় বড় শহর ছেড়ে যারা গ্রামে গেছেন, তারা হয়তো ১ সপ্তাহ পরে প্রতিফলিত করবেন তাদের গমনকালে তারা সংক্রমিত হয়েছিলেন কিনা। যদি হয়ে থাকেন তাহলে সেটা আমরা ১ সপ্তাহ পরে দেখতে পাবো। সুতরাং কমে যেতে থাকলেও হয়তো ১ সপ্তাহ পরে বেড়ে যেতে পারে। এপ্রিলের ১৬ দিনে ১,৪২৩ জন রোগী শনাক্তের পাশাপাশি মারা গেছেন ১,১৬৩ জন। সংক্রমণ ও মৃত্যুর এই পরিসংখ্যান এখন পর্যন্ত সর্বোচ্চ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় এই প্রথম একদিনে শতাধিক মৃত্যু দেখল দেশ। মৃত ১০১ জনের মধ্যে ৬৭ জন পুরুষ ও ৩৪ জন নারী। এদের মধ্যে ৭ জন বাড়িতেই মারা গেছেন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি হল ১০,১৮২ জনের। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যুর পাশাপাশি নতুন রোগী শনাক্ত হয়েছে ৪,৪১৭ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮,৯০৬টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৩৬%। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭,১১,৭৭৯ জনের। বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মৃতদের ৫৯ জন ঢাকার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ জন মারা গেছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া রংপুরে ৬ জন, খুলনায় ৫ জন, বরিশালে ৪ জন, রাজশাহী ও ময়মনসিংহে ৩ জন করে এবং সিলেট বিভাগে ১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ধরন সব বয়সের মানুষকে আক্রান্ত করছে, তাই কেউ নিরাপদ নয়।
স্বাস্থ্যবিধি না মানলে এবং অপ্রয়োজনে বাইরে বের হলে সংক্রমণ বাড়তেই থাকবে। অতিরিক্ত রোগীর চাপে ভেঙে পড়বে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। যে হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিন যে পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে, তার একটি অংশ যদি হাসপাতালে আসে, কোনোভাবেই হাসপাতাল তৈরি করে আসলে এটা সমাধান করা যাবে না। চিকিৎসক, নার্স এবং যে স্বাস্থ্যসেবা কর্মীরা রাত জেগে থাকবেন, তারা যে কোভিড আক্রান্ত মানুষগুলোকে চিকিৎসা করছেন, সেই ব্যক্তির কথা ভাবেন, তার পরিবারের অবস্থার কথা ভাবেন। তাহলে বুঝবেন কেন আপনাদের ঘরে থাকা দরকার। আপনাদের ঘরে থাকতে হবে বা মাস্ক পরতে হবে শুধুমাত্র যেন আর বেশি রোগী হাসপাতালে না আসে। এদিকে একদিনে আরও সুস্থ হয়েছেন ৫,৬৯৪ জন। আর এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ৬,২৯,০৮ জন করোনা রোগী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনে চতুর্থ দিনে মুভমেন্ট পাস ছাড়াই বাইরে বের হয়েছেন অনেকে। পাস পেতে জটিলতা এবং এর সময়সীমা নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই। এদিকে রাজধানীর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ও চেকপোস্ট দেখা গেছে। নগরীর বিভিন্ন প্রান্তে সড়কে সকাল থেকেই অসংখ্য সিএনজি, রিকশা ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। এসব গাড়িতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। একই চিত্র অফিসগামী গাড়িতেও। প্রথম দিন সরকার ঘোষিত বিধিনিষেধ মোটামুটি বাস্তবায়িত হলেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের লকডাউনে অনেকেই বের হয়েছেন মুভমেন্ট পাস ছাড়া। এজন্য সার্ভার জটিলতাকে দায়ী করছেন কেউ কেউ, অনেকে আবার দিচ্ছেন নানা অজুহাত। তবে যাদের কাছে পাস নেই তাদের উল্টো দিকে ফেরত পাঠিয়েছেন। পাশাপাশি যে গাড়ি কাগজপত্র নেই তাদের আনা হচ্ছে আইনের আওতায়। সামাজিক দূরত্বটা মেনটেন হয় নাই আসলে একই গাড়ির ভেতর, এই কারণে। আমি কক্সবাজার যাব, আমরা আসলে এমার্জেন্সি হেলথ প্রজেক্টে কাজ করি, তো সেই জন্য আমাদের যেতেই হচ্ছে। সৌদি আরবের রিয়াদে অবতরণের অনুমতি না পাওয়ায় বাতিল হয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য বাংলাদেশ বিমানের প্রথম বিশেষ ফ্লাইট। শুক্রবার রাতে বিমানবন্দরে পৌঁছার পর ফ্লাইট বাতিলের খবর জানতে পারেন শ্রমিকেরা। দুর্ভোগে পড়েন ৩ শতাধিক প্রবাসী। ফ্লাইট চালু না হওয়ায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তারা। বৃহস্পতিবার এক অনলাইন সভায় লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য ৫টি দেশে যেতে বিশেষ ফ্লাইট চালু করার ঘোষণা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শনিবার সকাল ৬:৩০টায় সৌদি আরবে প্রথম ফ্লাইট যাওয়ার কথা বাংলাদেশ বিমানের। যাত্রা শুরুর ৬ ঘন্টা আগে করোনা নেগেটিভ সনদ নিয়ে হাজির হতে নির্দেশনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সে অনুযায়ী ৩১৪ জন যাত্রী শুক্রবার রাতে হাজির হন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপরই তাদের জানানো হয় রিয়াদে অবতরণের অনুমোদন পাওয়া যায়নি, তাই যাচ্ছে না উড়োজাহাজ। বিমানের প্রতিনিধি জানান, রাত 10টার দিকে তারা এ বিষয়ে তথ্য পাওয়ায় যাত্রীদের জানানো সম্ভব হয়নি। রিয়াদের স্লটের জন্য আমরা ফ্লাইটটি দিতে পারতেছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্লিজ। ফ্লাইট বাতিলের আকস্মিক ঘটনায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কাজে ফিরে যেতে না পারায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে অসহায়ত্ব জানান তারা। ৬টার বদলে ৮টা হোক, 10টা হোক, বিকেল 1টা হোক, 1:30টা হোক, নির্দিষ্ট একটা টাইম দেন, কিন্তু ওরা নিজের টাইম দিচ্ছে না। যেমন আমার ছুটির মেয়াদ আছে আর 3 দিন, অনেকের ছুটির মেয়াদ কালকেই শেষ। যাদের ছুটির মেয়াদ, ভিসার মেয়াদ শেষ, তারা কিন্তু আর যাইতে পারবে না। তাহলে তাদের অবস্থাটা কি? অনুমোদন যদি না পাইতেন তাহলে আমাদেরকে টিকিট কেন দিলেন? কি করবো বলেন, আমাদেরকে মাইরা ফেলাক। হঠাৎ ফ্লাইট বাতিলের ঘটনায় রাত ৩টা পর্যন্ত বিক্ষোভ করেন প্রবাসীরা। পরে বাধ্য হয়ে অনেকে নিজেদের বাড়িতে, বাকিরা বিমানের নির্ধারিত হোটেলে চলে যান। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্টে ফুসফুসে করোনার সামান্য সংক্রমণ পাওয়া গেছে। এই তথ্য দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকেরা। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। চিকিৎসকেরা আরও জানান, খালেদা জিয়াকে বাসায় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সিটি স্ক্যান করা হয়। শুক্রবার মধ্যরাতে রিপোর্ট হাতে পাওয়া যায়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, দেশ বিদেশের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে তার চিকিৎসায় আরেকটি ওষুধ যোগ করা হয়েছে। গতকাল আপনার ডেট নাইটে যে রিপোর্টটা আসছে আর কি, ফাইনাল রিপোর্ট আর কি, ওখানে আমরা সিটি স্ক্যান রিপোর্ট আছে, ওখানে খুবই সামান্য পরিমাণ সংক্রমণ ধরা পড়ছে করোনার পেশেন্ট। সেই জন্য মানে একটু গ্যাপ দিয়ে বাড়িতে ব্লাড টেস্ট করা লাগে। করোনায় মারা গেলেন সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা ও নির্মাতা সারা বেগম কবরী। করোনায় আক্রান্ত হওয়ার 13 দিনের মাথায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শুক্রবার রাত 12টা 20 মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবরী। তার বয়স হয়েছিল 70 বছর।
কবরের ছেলে শাকের চিশতি মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। গত ৫ এপ্রিল করোনার পজিটিভ রিপোর্ট আসার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় কবরীকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল নেওয়া হয় শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে। বৃহস্পতিবার বিকাল থেকে লাইফ সাপোর্টে ছিলেন কবরী। তো 12টা 20-এ ওনাকে ডেড ডিক্লেয়ার করা হয়েছে। আর এখন তো আমাদের ধরেন যে বুঝতে পারি না যে এত তাড়াতাড়ি যে চলে যাবে, তো আমরা জাস্ট দোয়া করবেন ওনার জন্য। আর আমরা বাদ বছরের চেষ্টা করব মানে করতে, মানে ডিটেলস ডিসিশন নেওয়া হয়নি কারণ আমার ফ্যামিলি কয়েকজন ভাইরা বাইরে থাকে আর আমার আব্বার সাথেও ডিটেলস যোগাযোগ করতে হবে। করোনার কাছে হেরে গেলেন বাংলা চলচ্চিত্রের প্রিয় মুখ মিষ্টি মেয়ে সারা বেগম কবরী। ১৩ বছর বয়সে চলচ্চিত্র জগতে প্রবেশ করে অভিনয় করেন শতাধিক ছবিতে। রাজনীতিতে এসে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ এপ্রিল করোনা শনাক্ত হয় তার। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় নেওয়া হয় লাইফ সাপোর্টে। ১৯৬৪ সালে সুভাষ দত্তের ছবি সুতরাং দিয়ে শুরু অভিনয় জগতের পথচলা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার চাহনি, হাসি আর অভিনয়ে সম্মোহিত ছিল ৬০, ৭০ আর ৮০-র দশকের দর্শকেরা। কবরী হয়ে ওঠেন সবার প্রিয় মুখ। চিরদিন তোমারই চিনি, তুমি যে আমার কবিতা। অভিনয়ের জাদু দেখান হীরামন, ময়নামতি, সুজন সখী, আগন্তুক ও ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম ছবিতে। ১৯৭৮ সালে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে আবদুল্লাহ আল মামুনের সারেং বউ ছবির জন্য লাভ করেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র জীবনে কবরী চলচ্চিত্র ও রাজনৈতিক জীবনে পেয়েছেন সমান সাফল্য। ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হন সংসদ সদস্য। এবছরের ১৭ মার্চ নির্মাতা হিসেবে তার দ্বিতীয় ছবি এই তুমি সেই তুমির শুটিং শুরু করেন তিনি। এই ছবিতে গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করেন কবরী। তার প্রথম নির্মিত ছায়াছবি আয়না জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন শাখায় পুরস্কৃত হয়। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল আর মা লাবণ্য প্রভা পালের সন্তান মিনাপালি রূপালী পর্দায় এসে হয়ে যান কবরী। নৃত্যশিল্পের হাতেখড়ির পর সে পথ ধরেই চলে আসেন সিনেমার রূপালী জগতে। ২০১৭ সালে ২১শে বইমেলায় কবরী প্রকাশ করেন তার আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে চলমান করোনা লকডাউন পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জে লকডাউনের বিধিনিষেধ ঠিকমতো মানা হচ্ছে কিনা আর সাধারণ মানুষের মধ্যে এই করোনা বিষয়ে সচেতনতা কেমন দেখছেন? করোনার বিষয়ে আপনি জানেন যে নারায়ণগঞ্জের যেই করোনা সংক্রমণের যেই ক্লাস্টার জোন হিসেবে আইসিডিআর যে চিহ্নিত করেছিল, এর পরবর্তীতে কিন্তু নারায়ণগঞ্জে করোনা সংক্রমণে সারা দেশের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ করোনা সংক্রমণ ছড়ানোর একটা গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। আজকে সকালের যে চিত্র সেটা যদি আপনাকে বলি যে নারায়ণগঞ্জে কিন্তু চাষারায় আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ শহরের প্রবেশ মুখ, চাষারার যে বিজয় স্তম্ভ। এই চাষারার মূর্তিতে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে আসলে মানুষ কিন্তু কর্মস্থলে যাওয়ার জন্য অটোরিকশা এবং যানবাহন, অন্যান্য যানবাহন কিন্তু মানুষ আসলে বেছে নিচ্ছেন এবং চেকপোস্টে পুলিশ কিন্তু আসলে তদারকি করছেন এবং নারায়ণগঞ্জ শহরে নারায়ণগঞ্জের প্রায় ৩০টি স্থানে কিন্তু পুলিশ চেকপোস্ট বসিয়েছে। এসব চেকপোস্টে কিন্তু পুলিশ তারা তদারকি করে দেখছেন যে আসলে লকডাউন অমান্য করছেন কারা এবং স্বাস্থ্যবিধি অমান্য করে যেসব যানবাহন চলাচল করছেন এসব যানবাহনে যাত্রীদের এবং চালকদের কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, কাউকে ঘুরিয়ে দিচ্ছেন। তো এরকম এই অবস্থাতেই কিন্তু আসলে লকডাউনের চিত্রটা এবং অনেকে কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি যারা বেরিয়ে আসছেন তারা কিন্তু নানা রকম অজুহাত দেখাচ্ছেন এবং বিভিন্ন রকম তারা কারণ দেখাচ্ছেন, তারা এসব কারণেই ঘর থেকে বেরোচ্ছেন।
তো মোটামুটি ভাবে বলতে গেলে গত 3 দিন যাবত যে চতুর্থ দিনের মতো আজকে লকডাউনের সকালের যে পরিস্থিতি তেমনটা কিন্তু আসলে আমরা তেমন কড়াকড়ি অবস্থা এখানে দেখতে পাচ্ছি না। তো পুলিশেরও যেই টল নারায়ণগঞ্জ শহরের চাষারায় যেই টল টিমটি আছে তারাও কিন্তু সেইভাবে আসলে চেকপোস্টে তল্লাশি করছেন, অন্যান্য চেকপোস্টগুলিতে পুলিশ তদারকি করছেন। তো এইভাবে যদি আসলে চলতে থাকে তো নারায়ণগঞ্জের মতো জায়গায় করোনা সংক্রমণের যে উদ্দেশ্য, আসলে লকডাউনের যে উদ্দেশ্য, সেটা কিন্তু আসলে বাস্তবায়ন হচ্ছে না। আর মানুষও কিন্তু তেমন লকডাউনের যেই তারা নানান অজুহাতে বেরিয়ে আসছে, তারা কিন্তু আসলে লকডাউনের যে কার্যক্রম সেটা কিন্তু আসলে মানতে চাচ্ছেন না, এবং তাদের সাথে কথা বলে তারা কিন্তু নানা রকম অজুহাত দেখাচ্ছেন। তো এইভাবে এই কার্যক্রমগুলি যদি আসলে মানুষ এইভাবে কাজ করেন তাহলে কিন্তু লকডাউনের যে মূল উদ্দেশ্য এবং করোনা সংক্রমণ রোধ করার জন্য যে কার্যক্রম সেটা কিন্তু আসলে পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে না, এমনটাই কিন্তু আসলে নারায়ণগঞ্জের বিশিষ্ট জনরা তারা তাদের মতামত জানিয়েছেন। তো নারায়ণগঞ্জের করোনা সংক্রমণ নিয়ে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। দেখছেন বিরোধীহীন সংবাদ, এতে আরও থাকছে ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ৭১-এর এই দিনে শপথ নেয় মুক্তিযুদ্ধকালীন সরকার, তীব্র হয় মুক্তির সংগ্রাম। পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে ১০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত করছে দুদক ইউজিসি। করোনা প্রধানত বাতাসের মাধ্যমে ছড়ায়, এমন দৃঢ় প্রমাণ মিলেছে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও কানাডার বিশেষজ্ঞদের বরাতে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের চিকিৎসা বিষয়ক ম্যাগাজিন দ্য ল্যান্সেট। অন্যদিকে বড় বড় ড্রপলেটের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর যথেষ্ট প্রমাণ পায়নি তারা। বাতাসের মাধ্যমে করোনা ছড়ায় কিনা তা নিয়ে শুরু থেকেই নানা ধরনের তথ্য দিয়ে আসছিল বিশেষজ্ঞরা। এবার বাতাসের মাধ্যমে করোনা ছড়ায় এমন দৃঢ় প্রমাণ পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার ৬ জন বিশেষজ্ঞ। বিশেষজ্ঞদের মধ্যে একজন হোসে লুইস ডিমেনেজ বলেন, বাতাসের মাধ্যমে করোনার বিস্তারের তথ্য প্রমাণ পাওয়া গেছে। তিনি কোঅপারেটিভ ইনস্টিটিউট ফর রিসার্চ ইন এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারের রসায়নবিদ। তার দাবি, সংক্রমণ নিয়ে বিজ্ঞানসম্মত তথ্য প্রচার জরুরি, যাতে বাতাসের সংক্রমণ কমিয়ে আনা যায়। বাতাসে করোনা ছড়ায় তার পক্ষে 10টি যুক্তি উপস্থাপন করা হয়েছে প্রতিবেদনে। সুপার স্প্রেডার ইভেন্টের মধ্যে একটি স্কাগিত চোয়ের প্রাদুর্ভাব, এতে 1 জন থেকে 53 জন আক্রান্ত হয়। প্রতিবেদনে আরও বলা হয়, করোনা সংক্রমণ আবদ্ধ ঘরে বেশি ছড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, বাতাস চলাচলের পথ খোলা রেখে সংক্রমণ অনেকাংশে কমিয়ে আনা যায়। গবেষণায় দেখা গেছে, উপসর্গ নেই ব্যক্তি থেকে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, আর এমনভাবে আক্রান্ত হওয়ার শতকরা হার মোট সংক্রমণের 40%। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ নেয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকার। এরপরই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ প্রবল রূপ নেয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে 9 মাসের যুদ্ধ শেষে ১৯৭১ সালের 16 ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। সুস্থ শরীরে শপথ করিতেছি যে ১৯৭১-এর ১৭ এপ্রিল, সেদিন ছিল শনিবার। মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমবাগানে চৌকি পেতে তৈরি করা হয় মঞ্চ। সেই চৌকির ওপর দাঁড়িয়ে শপথ নেয় ঐতিহাসিক মুজিবনগর সরকার। শপথ অনুষ্ঠানের কথা জানতে পারলে বিমান হামলা চালাতো পাকিস্তানি হানাদার বাহিনী। সেই ঝুঁকি নিয়েই বেলা 11টায় শুরু হয় শপথ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রায় 50 জন সাংবাদিক। ৪৫ মিনিটের অনুষ্ঠানে সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা তোলেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন আওয়ামী লীগের সংসদীয় দলের চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। 12টি মন্ত্রণালয় নিয়ে গঠিত সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, খন্দকার মোশতাক আহমেদকে পররাষ্ট্রমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে অর্থমন্ত্রী ও এইচ এম কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
জেনারেল আতাউল গনি ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার। 1971-এর 17 এপ্রিল মুজিবনগরের আম্র কাননে আমাদের যে স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়েছিল, আমরা আবার সেই স্বাধীনতার লাল সূর্য আমরা উড্ডয়ন করেছিলাম। আমার জীবনের শ্রেষ্ঠ দিন। আমি নিজেও সশরীরে এই মুজিবনগরের আম্র কাননে উপস্থিত ছিলাম। শপথ অনুষ্ঠানে ভাষণ দেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বিশ্ববাসীর কাছে আবেদন জানান নতুন রাষ্ট্রের কূটনৈতিক স্বীকৃতি দান ও সামরিক সাহায্যের। বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকারের এই প্রকাশ্যে শপথ গ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিযুদ্ধকে নতুনভাবে পরিচিতি দেয়। এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ নামে একটি দেশের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। মুক্তিযুদ্ধের সমন্বয়ক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। মুজিবনগর সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। স্বাধীন হয় 1971 সালের 16 ডিসেম্বর। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার সংক্রমণের কারণে এবার সীমিত পরিসরে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিবস পালনের আনুষ্ঠানিকতা। মেহেরপুরে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মনসুর আলম খান। এ সময় 1971 সালে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সকাল 11টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের প্রতিনিধি দল এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। রাজধানীতে কয়েক কোটি টাকার অনুমোদনহীন মেডিকেল যন্ত্রপাতি, করোনা পরীক্ষার মেয়াদোত্তীর্ণ কিট ও ভেজাল রি-এজেন্ট জব্দ করেছে র্যাব। গ্রেপ্তার হয়েছে 9 জন। এসব চিকিৎসা সরঞ্জাম বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হতো জানিয়েছে র্যাব। জেকেজি ও রিজেন্ট হাসপাতালের জালিয়াতি ধরা পড়ার পরও বন্ধ হয়নি মানহীন চিকিৎসা সরঞ্জাম বিক্রি। করোনা মহামারীর সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বায়োল্যাব ইন্টারন্যাশনাল এবং বনানীতে তাদের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেড এবং হাইটেক হেলথ কেয়ারে অভিযান চালায় র্যাব। প্রমাণ রয়েছে এই প্রতিষ্ঠানগুলো 2010 সাল থেকে অনুমোদনহীন চিকিৎসা সরঞ্জাম বিক্রি করছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ করোনা টেস্টিং কিট, রি-এজেন্ট বাজারজাত করছিল বলে জানায় র্যাব। ডায়াবেটিস, নিউমোনিয়া, করোনা, ক্যান্সার সহ বিভিন্ন রোগের যে সমস্ত প্যাথোলজিক্যাল টেস্টের জন্য আমরা নিয়মিত বিভিন্ন ল্যাবরেটরিতে যাই, সেই টেস্টগুলো করার জন্যই এই সকল রি-এজেন্ট ব্যবহার করা হয়। আটক করা হয় প্রতিষ্ঠানের 9 জনকে। র্যাব বলছে এরা বিশেষ কায়দায় পণ্যের মেয়াদ বাড়িয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে সরবরাহ করত। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামিরা পারস্পরিক যোগ সাজশে ইতোমধ্যেই মেয়াদ উত্তীর্ণ এবং সহসা মেয়াদ উত্তীর্ণ হবে এরকম টেস্ট কিট ও রিএজেন্ট সমূহ দেশি বিদেশি আমদানিকারক ও সরবরাহকারীদের নিকট থেকে অতি স্বল্প মূল্যে সংগ্রহ করে এবং পুনরায় তাতে বর্ধিত মেয়াদ বিশেষ মুদ্রণ যন্ত্রের সাহায্যে বা মুদ্রণ টেম্পারিংয়ের মাধ্যমে এই সকল টেস্টিং কিট ও রিএজেন্ট সমূহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। 2 দিনের অভিযানে কয়েক কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। এই জালিয়াতির সাথে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে র্যাব। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহসভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে লালবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তার হলেন হেফাজতের কেন্দ্রীয় 7 নেতা। ডিবি পুলিশ জানিয়েছে 2013 সালে 5 মে শাপলা চত্বরে তাণ্ডব ও সাম্প্রতিক সহিংসতায় সম্পৃক্ততার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাওলানা জুবায়েরকে শনিবার আদালতে তোলা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভাঙচুর, অগ্নিসংযোগ সহ তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসব ঘটনায় দায়ের হয়েছে প্রায় 1/2 শতাধিক মামলা। প্রায় 10 কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের অডিট রিপোর্টে তার বিরুদ্ধে এসেছে বাড়ি ভাড়া ফাঁকি, ক্রয়ে অনিয়ম সহ নানা দুর্নীতির তথ্য। অভিযোগ আছে ভর্তি ও নিয়োগ বাণিজ্য করে অর্থ উপার্জনের। এসব ঘটনার তদন্ত করছে দুদক ও ইউজিসি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ বিঘা জমির উপর নির্মিত এই বাড়িতে থাকেন উপাচার্য এম রোস্তম আলী। নিয়ম অনুযায়ী বেতনের ৪৫% হিসেবে বাড়িটির মাসিক ভাড়া ৩১,২০০ টাকা দেওয়ার কথা তার, কিন্তু বাড়িটিকে রেস্ট হাউস ঘোষণা করে তিনি মাসে প্রদান করেন মাত্র ৩,৮৭৫ টাকা। প্রকল্পের জন্য নির্ধারিত গাড়ি না কিনে অন্য গাড়ি কেনার সিদ্ধান্ত দেন তিনি। আবার সেই গাড়ি ব্যক্তিগত কাজে ২ বছর ব্যবহারের পর বাতিল করে কেনেন কোটি টাকার অন্য গাড়ি। এছাড়া ভর্তি ও শিক্ষক নিয়োগ বাণিজ্য, কর্মচারীদের বেতন বিলের নামে ভুয়া রসিদ বানিয়ে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। অনেকগুলো ক্ষেত্রে এত বেশি অনিয়ম এবং আমরা প্রায় ২০ কোটি টাকার অডিট আপত্তির যে বিষয়টি আমরা দেখেছি। দীর্ঘ সময় আমার অধ্যাপক পদের পদোন্নতিও কিন্তু আটকে রেখেছেন এবং অন্তত 10টা শোকজ করেছেন আমাকে। এসব বিষয়ে যোগাযোগ করলে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন উপাচার্য। কিছু মানুষ আক্রোশের কারণে এসব কথা ছড়াচ্ছে বলেন তিনি। সরকারি অডিট যদি বলে যে বাসা ভাড়া ফেরত দিতে হবে, ফেরত দিয়ে দেবো। গাড়ি ব্যাপারে ওরকম যদি বলে যে সরকার যে গাড়ি ফেরত দিতে হবে, ফেরত দিয়ে দেবো। আমার কোনো অসুবিধা নেই। বিশ্ববিদ্যালয় যেভাবে চলেছে আগে সেটা যদি চলতে দিতাম তাহলে এটা কিছুই হতো না। তাদেরকে ওইভাবে চলতে দিচ্ছি না দেখেই তো আমার উপরে এরকম আক্রোশ। এদিকে বিশ্ববিদ্যালয়ের সরকারি অডিটেও উঠে এসেছে উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির চিত্র। অভিযোগ তদন্ত করতে গত ২৮ জানুয়ারি কাজ শুরু করে দুদকের ৩ সদস্যের দল। ওদের ইন্টারনাল তদন্ত করছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। করার প্রেক্ষিতে অনেক ধরনের অনিয়ম এবং দুর্নীতির তারা তথ্য পাইছে, সেগুলা অভিযোগ আকারে আমাদের কাছে পাঠাইছে। সেটার ভিত্তিতে আমরা এটা তদন্ত করতে চাই বিস্তারিতভাবে। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ও। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সদস্য প্রফেসর ডক্টর আবু তাহেরকে আহ্বায়ক করে গঠিত হয়েছে ৩ সদস্যের কমিটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নজরুল ইসলাম নাইম ও আশরাফি সিদ্দিকা দম্পতি। আশরাফি নিজেকে পরিচয় দেন দুদক কমিশনারের পিএস হিসেবে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ফোন করে নিজের স্বামী নাইমকে কমিশনার বলে ফোনে ধরিয়ে দেন। এরপর নাইম দুদকের বাৎসরিক ম্যাগাজিন দুদক বার্তায় চান বিজ্ঞাপন। এভাবে কমপক্ষে ৩০ প্রতিষ্ঠানের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়েছেন তারা। সম্প্রতি তাদের গ্রেপ্তার করেছে ডিবি। ফারদিন অ্যাক্সেসরিজের জিএম এম রহমান আপনের কাছে দুদক কর্মকর্তা পরিচয়ে ফোন আসে। প্রস্তাব দেয়া হয় ম্যাগাজিনে বিজ্ঞাপন দিতে। ইমেইলে দুদকের প্যাডে আবেদনও পাঠানো হয়। আদায় করে নেওয়া হয় 40,000 টাকা। ফুল পেজের জন্য 40,000 টাকা দেওয়া লাগবে। তখন আমি আবার ম্যানেজমেন্টকে জানানোর পর ম্যানেজমেন্ট বলল ঠিক আছে, চাচ্ছে পুরো পেজ দিয়ে দাও। 26শে মার্চের দিন বই বেরোবে আমাদেরকে এসে কালেক্ট করার জন্য। তারপর আর কোনো যোগাযোগ করেনি আমাদের সাথে। ফারদিন ছাড়াও নাভানা আরকে সিরামিকের মতো একাধিক প্রতিষ্ঠানের অভিযোগ পায় গোয়েন্দা পুলিশ। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দম্পতি নজরুল ইসলাম নাইম ও আশরাফি সিদ্দিকাকে। গ্রেপ্তার নাইম নটরডেম কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে 2014 সালে একটি বিজ্ঞাপন সংস্থা খোলেন। তিনি জানান 2017 সালে নাভানা গ্রুপে বিজ্ঞাপন চাইলে তাকে অপমান করা হয়। এর প্রতিশোধ নিতেই পত্রিকায় দুদকের ম্যাগাজিনের বিজ্ঞাপন দেখে নিজেই দুদক কর্মকর্তা সেজে প্রতারণা শুরু করেন। প্যাড তৈরি করে দুদকের জন্য বিজ্ঞাপন চাইতাম, ঠিক আছে, ওটাতে উল্লেখ করে দিতাম যে রেট এত বা রেট এত, ঠিক আছে, সাধারণত 20, 10, 30, 40 এই ধরনের অ্যামাউন্ট চাও। গোয়েন্দারা বলছেন প্রথমে নিজে করলেও দ্বিতীয় বিয়ের পর স্ত্রী আশরাফিকেও এ কাজে সম্পৃক্ত করেন তিনি। আশরাফি দুদক কমিশনারের পিএস ও নজরুল কমিশনার ও উপপরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করতেন। পরে বিজ্ঞাপনের নামে টাকা নিতেন নিজের বা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে। দুদকের কর্মকর্তারা ইনভেস্টিগেশন করবেন ব্যক্তিদের ব্যাপারে, সে সমস্ত কথা বলে বিকাশে, নগদে এবং ব্যাংকে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট তারা তৈরি করেছে, সেই অ্যাকাউন্টে টাকাগুলো হাতিয়ে নিতে। এখন পর্যন্ত কমপক্ষে 30টি প্রতিষ্ঠানকে প্রতারিত করেছে এই চক্র। 2017 সালে সহযোগী সহ নজরুলকে গ্রেপ্তার করে দুদক। 2020 সালে নজরুল পালিয়ে গেলেও তার এক সহযোগী একই অভিযোগে গ্রেপ্তার হয়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাম্মামে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে চুরি হওয়া 5 লাখ টাকা সমমূল্যের ব্যাগ মৌলভীবাজারে উদ্ধার হয়েছে।
সৌদি এয়ারলাইন্সের অভিযোগের পর তদন্ত করে চুরি হওয়া ব্যাগসহ কামাল হোসেনকে আটক করেছে পুলিশ। ট্রানজিটের সময় কামাল কৌশলে ব্যাগটি চুরি করে বলে জানিয়েছে পুলিশ। 27 জানুয়ারি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট জেদ্দা এয়ারপোর্ট থেকে আসে দাম্মাম এয়ারপোর্টে। সব যাত্রী নেমে গেলে এক যাত্রী অভিযোগ করেন ব্যাগ হারানোর। ফ্লাইটের বেশিরভাগ যাত্রী ছিল বাংলাদেশি। ফুটেজ পর্যালোচনা করে সৌদি এয়ারলাইন্স বিষয়টি জানায় শাহজালাল বিমানবন্দর পুলিশের কাছে। 28 জানুয়ারির সব যাত্রীর তথ্য যাচাই বাছাই ও সিসিটিভি ফুটেজ দেখে কামাল হোসেন নামের একজনকে সন্দেহ করে পুলিশ। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চুরি হওয়া ব্যাগ। আটক করা হয় কামালকে। এটা আমরা তদন্ত করে দেখি যে এই ব্যক্তি, তার ডিটেলস পাওয়ার পরে আমরা দেখি এই ব্যক্তির বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানায়। আমরা মৌলভীবাজারের জেলা পুলিশ সুপারের সহযোগিতায় এই ব্যক্তির মালামাল উদ্ধার করি। পুলিশ বলছে কামাল জেদ্দার ফ্লাইট থেকে কৌশলে ব্যাগ নিজের কাছে নেয়। পরে সেখান থেকে 2 লাখ টাকার পরিমাণ সৌদি রিয়াল খরচ করে। 2 লক্ষ টাকা মূল্যের যে সৌদি রিয়াল সেটা দিতে পারেনি। পরবর্তীতে আমরা সেটাও উদ্ধার করি। বাংলাদেশ বিমান জেদ্দা যোগে এই পণ্য পৌঁছে দেয়। উদ্ধারের পর ব্যাগ ও টাকা সৌদি এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে কঠোর বিধিনিষেধ, সব মিলিয়ে কঠিন সময় পার করছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। লকডাউনে কয়েক ঘন্টা বিক্রির সুযোগ পাওয়া গেলেও ক্রেতা কম। অনেকেই ব্যবসা হস্তান্তর করেছেন, কেউ কেউ বন্ধ করার পথে। তাই ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনার দাবি উদ্যোক্তাদের। রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকা। এখানকার রেস্তোরাঁগুলো ক্রেতা বিক্রেতায় মুখরিত থাকলেও এখন নীরব। কঠোর সরকারি বিধিনিষেধ শুরু হওয়ায় বন্ধ বেশিরভাগ ক্যাফে। এবারে লকডাউনে কয়েক ঘন্টা রেস্তোরাঁ খোলার সুযোগ মিললেও ক্রেতাদের বসানো যাবে না। খাবার কিনে বাসায় নিয়ে যেতে হবে। কিন্তু ক্রেতার সংখ্যা অনেক কম হওয়ায় পুঁজি ওঠানো নিয়ে শঙ্কায় তারা। দীর্ঘ সময় ব্যবসা না থাকায় কেউ কেউ মালিকানা হস্তান্তর করেছেন। আবার বন্ধ হয়ে যাওয়ার তালিকায় রয়েছে অনেক হোটেল ক্যাফে। মানুষের এখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপের দিকে এবং কর্মচারীরা আর কেউ ঘরে ফিরে যেতে চাচ্ছে না। তাদের যাওয়ার মতন আর জায়গা নেই। তারা বারবারই বলছে যে যদি মরতে হয় তাহলে এখানেই কর্ম করে মরবে। গত বছর লকডাউনের কারণে আমাদের প্রায় 30%-এর বেশি হোটেল মালিকরা দেউলিয়া হয়ে গেছে। তো এখন পর্যন্ত এই লকডাউনে আমাদের 80%-এর মতো রেস্তোরাঁ ইতিমধ্যে বন্ধ। ব্যবসায়ীদের মতে হোটেল ব্যবসায় করোনার প্রভাব সরাসরি। গতবারের লকডাউনের প্রভাব এখনও কাটিয়ে ওঠা যায়নি। মেলেনি সরকারি আর্থিক প্রণোদনা। শ্রমিকদের বেতন, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া মিলিয়ে ঋণগ্রস্ত হয়ে পেশা ছেড়েছেন অনেকে। একটি মূল দাবি যে পৃথিবীর সব দেশেই যারা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছে, খাদ্য ব্যবসার সাথে জড়িত আছে, সরকার কর্তৃক তাদের প্রণোদনা, তাদের অনুদান দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে প্রকৃতপক্ষে আমরা রেস্তোরাঁ ব্যবসার সাথে জড়িত যারা আছে আমরা কেউ পাইনি। তো এইবার যেন আমরা এই প্রণোদনা বা রানিং ক্যাপিটাল যেন আমরা পাই, এটা আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। রেস্তোরাঁ মালিক সমিতির তথ্য মতে ঢাকা মহানগরের রেস্তোরাঁ প্রায় 8000। এসব রেস্তোরাঁয় সব মিলিয়ে কাজ করেন প্রায় 2.5 লাখ শ্রমিক, যাদের বেশিরভাগই বেকার হওয়ার ঝুঁকিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাজধানীর চকবাজারে এবারও বসেনি ইফতার বাজার। ফুটপাতে কিছু দোকান বসলেও লকডাউন চলায় ততটা সাড়া মেলেনি। তার উপর ইফতার কিনতে এসে অনেককেই ভোগান্তিতে পড়তে হয়েছে। পুরান ঢাকার ইফতার অনেকটাই ঐতিহ্যের সাথে মিশে গেছে, কিন্তু করোনা মহামারীর কারণে গত বছরও এবার তাতে ভাটা পড়েছে। কেউ যাতে নিষেধাজ্ঞা অমান্য না করে সেজন্য তৎপর পুলিশও। চকবাজারে এবার কোনো হাকডাক নেই বড় বাপের পোলায় খায়, টিক্কা, রোস্ট, আস্ত মোরগের পসরা। বড় বাপের পোলাও, তারপর আপনার অনেক রকম আইটেম চকবাজার পুরান ঢাকার মধ্যে পাওয়া যেত, কিন্তু এইবারের মধ্যে আমরা লকডাউনের কারণে বাহির রকম ইফতার পাইতেছি না। 2 বছর আগে হাজার হাজার মানুষ ইফতারি কিনতে আসতো আর হাজার হাজার আইটেম ইফতারি থাকতো, কিন্তু এই বছর ইফতারি বলতে নাই। মিষ্টির দোকান, কিছু মিষ্টির দোকান আছে, এগুলা ফুডে যে সমস্ত দোকান বসছে এগুলো এখন আর বসে না আর কি। তারপরও কেউ কেউ এসেছেন ইফতার সামগ্রী কিনতে, ফিরছেন যা পাচ্ছেন তাই নিয়ে। এসেছি তো অনেক কিছু কেনার জন্য, বাট এসে দেখলাম আগের মতো কিছুই নেই। সো যাই আছে এখান থেকে
যা পারছি নিয়ে যাচ্ছি এই আর কি। লকডাউন দিলে পুরোভাবে দিক, না হলে লকডাউন বন্ধ করে দিক। এই সময়ের মধ্যে ইফতার কিনতে এসে যে কিছু কিনলাম আপনি কিছু কিনতে পারতাছি না, পুলিশের অভিযান সব বন্ধ করে দিচ্ছে, তাহলে এর মানে কি? কয়েকটি দোকানে ভিড় দেখা গেলেও ব্যবসায়ীদের দাবি করোনায় বিক্রি কমেছে 80%। চিকেন স্টিক হবে, চিকেন নাগেট হবে, চিকেন উইংস, চিকেন সমুচা, কিমা পরোটা, টানা পরোটা, শাহী টুকরা হয়, লাবাং হয়, বোরহানি হয়, দই বড়া ইত্যাদি, এগুলো আর কি এইসব জাতীয় যত ইফতারের আইটেম। প্রতিবার যেরকম আমাদের সেল হয় তার 4 ভাগের 1 ভাগ সেল এবার আছে আমাদের এখানে। এখন আমার বাবা করছে, আমার দাদা করছে, এখন আমি করি। এখন এই জিনিসটা মনে করেন এই লকডাউনের জন্য 2টা বছরের জন্য মনে করেন আমরা দোকানদারের অবস্থা অনেকই খারাপ। স্বাস্থ্যবিধি মেনে বেচা কেনার নির্দেশনা দেওয়া হলেও পুরান ঢাকার অধিকাংশ দোকানে তা মানা হচ্ছে না। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে গ্রামাঞ্চলের বেশিরভাগ সড়কে খানাখন্দ আর গর্ত তৈরি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এসব রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। জনপ্রতিনিধিরা এলজিইডির গাফিলতিকে দায়ী করলেও কর্মকর্তারা দায় চাপাচ্ছেন মন্ত্রণালয়ের ওপর। লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলি কুশাখালী সড়কে চরশাহী, ভবানীগঞ্জ সহ আশপাশের কয়েক লাখ মানুষের চলাচল। রাস্তার পিচ উঠে পুরো সড়ক জুড়েই তৈরি হয়েছে খানাখন্দ আর ছোট বড় গর্ত। একই অবস্থা 5 উপজেলার গ্রামীণ বেশিরভাগ সড়কের। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যানবাহন নষ্ট হওয়ার পাশাপাশি প্রায় ঘটছে দুর্ঘটনা। 3 বছর ধরে এই রাস্তায় চলতেছি, দুর্ভোগের আর কোনো শেষ নাই। খুব গর্তের কারণে গাড়ি টাড়ি চালানো যায় না, ভাঙচুর হয় আর বৃষ্টি হলে পানি একান্ডু হয়ে যায়। যদিও রাস্তা করে, কিন্তু 1 মাস 1.5 মাস পরে এই রাস্তা আবার সব আগলা উল্টে যায়। জনদুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের। বারবার তারপরে যাই ধর্ণা দিয়ে বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়ে আজ পর্যন্ত তারজামানি কুশাখালী ইউনিয়নের মেইন সড়কগুলো তারপরে কোথাও একটা রাস্তার তারপরে যাই সংস্কার করা সম্ভব হয়নি। এসব সড়ক সংস্কারের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত বরাদ্দ না পাওয়ার কথা জানিয়েছে এলজিইডি। অনেকগুলো এস্টিমেট আমরা করেছি, আরো 17-18টা এস্টিমেট ইনশাল্লাহ করে এগুলো পাঠাবো। আমরা টেন্ডার করেছি, কিছু সামনের দিকে টেন্ডার অপেক্ষা আছে। শুধু আশ্বাস নয়, দুর্ভোগ লাঘবে দ্রুত বাস্তবায়ন দেখতে চান এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 5ম ধাপে 45 আসনে ভোট গ্রহণ চলছে। কিছুক্ষণ আগে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল পর্যন্ত। করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি নিয়ে এবার তৎপর নির্বাচন কমিশন। ভোটাররা যাতে অন্তত 2 ফুট দূরত্ব রেখে লাইনে দাঁড়ান তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনী কর্মকর্তাদের। একই সঙ্গে স্যানিটাইজেশন, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক ছাড়া কেউ যেন বুথে ঢুকতে না পারে সেদিকে নজর রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। 5ম দফায় ভোট দিচ্ছেন পশ্চিমবঙ্গের 1,13,00,000 ভোটার। ভাগ্য নির্ধারণ হচ্ছে 342 প্রার্থীর। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 5ম দফার ভোট গ্রহণ চলছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নিজেদের অবস্থান জোর তৎপরতা চালাচ্ছে বিজেপি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, সকাল থেকে ভোট গ্রহণের সার্বিক চিত্র কেমন দেখছেন? কোনো ধরনের অনিয়ম বা সহিংসতার কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা? আর করোনা স্বাস্থ্যবিধি বা কতটা মানা হচ্ছে? আপনাকে জানিয়ে রাখি যে পশ্চিমবাংলায় আজকে যে ভোটটা হচ্ছে 5ম দফা, সেই ভোটটা কিন্তু হচ্ছে একদম পশ্চিমবাংলার শেষ প্রান্ত সাগর অঞ্চল, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় তেমন পাহাড় অর্থাৎ দার্জিলিং জেলাতেও এই ভোট হচ্ছে। আবার মধ্যবঙ্গ অর্থাৎ বর্ধমান জেলা, নদিয়া জেলা, সেখানেও এই ভোট হচ্ছে। বিস্তীর্ণ এই এলাকায় 5ম দফার ভোটের পরই বলা চলে যে গোটা রাজ্যে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজকেই চূড়ান্ত হতে চলেছে। এখন পর্যন্ত যেটা খবর, যে ইতিমধ্যে বড় ধরনের ঝামেলা, অশান্তির সংঘর্ষের খবর এসছে, সেটা হচ্ছে নদিয়া জেলার কল্যাণীতে। সেখানে বুথ দখলের অভিযোগ উঠেছে এবং বিভিন্ন এলাকায় বাহিক বাহিনীর তারা সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ চালিয়েছে তৃণমূল, বিজেপি পরস্পরের বিরুদ্ধে। এর বাইরে এখন পর্যন্ত কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কোথাও ইভিএম সাময়িকভাবে খারাপ হয়েছে, কোথাও সেনাকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ইত্যাদি অভিযোগ আছে। তার বাইরে কিন্তু ভোটদানের সামগ্রিক যে ছবি সেটা স্বাভাবিক।
তবে করোনার জন্য যে নিরাপত্তার যে সংক্রমণ বিধি যে সমস্ত নিশ্চিত করা হয়েছিল সেগুলো কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত মানা হচ্ছে না। কারণ আমরা সকাল থেকে দেখছি যে পরিমাণ মানুষ লম্বা লাইনে আছেন তারা কিন্তু সেই 2 ফুট যে দূরত্ব মানার কথা সেটা কিন্তু মানতে পারছেন না। রৌদ্রের জন্য অনেকে কাছাকাছি চলে আসছেন এবং সেই ভিড় সামলাতেও নাকাল হচ্ছেন ভোটকর্মীরা। তবু এর মধ্যে স্যানিটাইজেশন করা এবং যারা ভোট দিতে আসছেন প্রত্যেকের হাতে আলাদা করে গ্লাভস দেওয়া এই বিষয়টি চলছে। সেটা কিন্তু শহরতলির কয়েকটি জায়গায়, গ্রামের যে সমস্ত বুথ এলাকা সেখানে কিন্তু এতটা নিরাপত্তার বিষয় নেই। সেখানে গ্লাভস দেওয়া বা স্যানিটেশন করা এইসব প্রক্রিয়া এখনো চালু হয়নি। তবে কিন্তু এর মধ্যেই একটা বিরাট অংশের ভোট হচ্ছে। তবে ভোটের ব্যাপারটা যথেষ্টই আশঙ্কা থাকছে, কারণ ইতিমধ্যে ভারত সরকারের নির্বাচন কমিশন গতকাল জানিয়েছে যে সন্ধ্যে 7টা থেকে সকাল 10টা অবধি নির্বাচনী প্রচার সম্পূর্ণরূপে তারা বন্ধ করছে। এবং আজ কিছুক্ষণ আগের খবর, ভারতীয় রেল সকাল থেকে কিন্তু বহু লোকাল ট্রেন চলাচল আজ থেকে বন্ধ করে দিচ্ছে, কারণ এত পরিমাণ কোভিড সংক্রমণ বেরিয়ে গেছে যে তাদের পক্ষে ট্রেন চলাচল আর স্বাভাবিক রাখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জয়দীপ সরকার। ভারতে আবারও করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে। একদিনে 2,33,000 রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে মারা গেছে 1300-র বেশি। বিশ্বে একদিনে মৃত্যু হয়েছে 12,500 জনের। নতুন শনাক্ত 8,24,000। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 3,000 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। সংক্রমণ না কমলেও সাও পাওলোর দোকানপাট ও রেস্তোরাঁ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 860 জন। বিস্তার বাড়ায় কলম্বিয়ার 5 শহরে ফের লকডাউন জারি করেছে সরকার। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় 26শে এপ্রিল থেকে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ইতালি। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। মহামারী শুরু 16 মাস পর বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা 14 কোটি ছাড়ালো। 2019 সালের ডিসেম্বরে চীনের উহান থেকে বিস্তারের পর সংক্রমণ ছড়িয়েছে বিশ্বের 219 দেশ ও অঞ্চলে। মৃত্যু হয়েছে 30 লাখেরও বেশি মানুষের। ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার 2.14%, আর এই পর্যন্ত সুস্থ হয়েছে প্রায় 85% করোনা রোগী। 2019 সালের 31 ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনা সংক্রমণের খবর প্রকাশ পায়। কঠোর বিধিনিষেধ আরোপে চীনের সংক্রমণ কমলেও ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। করোনার প্রকোপ বাড়ায় 2020 সালের 11 মার্চ বিশ্বজুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ শুরুর 6 মাস পর 28 জুন বিশ্বে শনাক্তের সংখ্যা 1 কোটি ছাড়ায়। তারপর দ্রুত বাড়তে থাকে সংক্রমণ। সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানি ঘটে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে। 2020-এর ডিসেম্বর পর্যন্ত 6 মাসে করোনা আক্রান্ত হয় আরও 7 কোটি। আর 2021 সালের প্রথম 4 মাসে বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছে আরও 6 কোটি। বিশ্বের সর্বোচ্চ সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মোট মৃত্যু 6.5 লাখের বেশি, আর রোগীর সংখ্যা প্রায় 3 কোটি। দৈনিক শনাক্ত হচ্ছে 60 থেকে 80 হাজার রোগী। প্রায় 1.5 কোটি রোগী শনাক্ত হয়েছে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে। মারা গেছে 2.25 লাখের বেশি মানুষ। আর সংক্রমণের সংখ্যায় তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মৃত্যু হয়েছে 3.5 লাখের বেশি মানুষের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে হবে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের 2 টেস্ট। এই ভেন্যুতে লঙ্কানদের অতীত রেকর্ড মুমিনুলদের জন্য হতে পারে স্বস্তির কারণ। এবারে নিখাত স্পিনিং কন্ডিশনের সম্ভাবনা তেমন নেই। পেস স্পিনের ভারসাম্য রাখতে স্পোর্টিং উইকেটে হতে পারে 2 ম্যাচ, যেখানে ব্যাটসম্যানদের ওপর থাকবে বড় দায়িত্ব। করোনা সতর্কতায় শ্রীলঙ্কা বাংলাদেশের 2 টেস্ট একই ভেন্যুতে। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথমবার সাদা পোশাকে নামবে বাংলাদেশ। এই ভেন্যুতে শ্রীলঙ্কার পরিসংখ্যান অস্বস্তির। এখানে 7 টেস্টে 1 জয়ের বিপরীতে 3 হারই বলে দিচ্ছে সেই অস্বস্তির কারণ। লঙ্কা বাংলা সিরিজে কেমন উইকেট হবে ক্যান্ডিতে? নিখাদ স্পিনিং কন্ডিশনে খেলার সাহস দেখাবে কি স্বাগতিকরা? এখানে সবশেষ ইংল্যান্ডের কাছে পরাজয়ের তিক্ততা মনে রেখে সেই পথে হাঁটার সুযোগ আছে কি? ওই ম্যাচে ইংলিশ স্পিনে যে ভুগেছিল লঙ্কার ব্যাটিং অর্ডার। জ্যাকলিচ, মঈন আলী, আদিল রশিদকে সামলাতে পারেনি সিলভা মেন্ডিসরা। স্পিনেই পড়েছিল ওদের 19 উইকেট। পরিণতি 57 রানের হার, যেটা দাঁড় করিয়ে দেয়
প্রশ্নের মুখে। সাকিবহীন টাইগার স্পিন অ্যাটাক, তারপরও তাইজুল, মিরাজ, নাইমদের সামর্থ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে শ্রীলঙ্কার। হেরাত পরবর্তী সময়ে লঙ্কার স্পিনেও ধার কমেছে অনেকটাই। ক্যান্ডিতে ৩ টেস্টে জিতেছে আগে ব্যাট করা দল, পরে ব্যাটিংয়ে জয় ১টিতে। যদিও তৃতীয় ইনিংসে গড় রান ৩০০-র ওপরে, প্রথম দ্বিতীয়টাতে গড় ২৫০-র বেশি। অতিরিক্ত গরমে লম্বা সময় বোলিংয়ে ঘাম ঝরবে পেসারদের, সে কারণে সবুজ উইকেটের সম্ভাবনা কম। সেক্ষেত্রে পেস স্পিনে ভারসাম্য রাখতে হবে কি স্পোর্টিং উইকেট, যেখানে ব্যাটিংয়ে ধৈর্য রাখাটাই গড়ে দেবে পার্থক্য। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈশাখের রুদ্র প্রকৃতিতে প্রশান্তির বার্তা নিয়ে হাজির হিজল ফুল। মিষ্টি গন্ধে ঝুলন্ত মঞ্জরিতে লাল গোলাপি ফুলকলি। জলাভূমির এই গাছে ফুলের দেখা মেলে বৈশাখে, গভীর রাতে ফোটে আর ঝরে পড়ে ভোরে। হিজলের পাশাপাশি রূপের পসরা সাজিয়ে হাজির নীলকণ্ঠও। রাজধানীর হাতিঝিল, রমনা ও ধানমন্ডি লেকে দেখা মেলে এমন অপার্থিব সৌন্দর্যের। শাখা প্রশাখা জুড়ে অসংখ্য ঝুলন্ত মঞ্জুরি, গুটি গুটি লাল গোলাপি ফুলকলি ছড়ায় মিষ্টি সুবাস। ভোরে সোনালি রোদ মেখে রেশমি কোমল আভায় সেজে উঠেছে হিজল। বৈশাখ জ্যৈষ্ঠে ফুলে ফুলে ভরে ওঠে গাছ। রাত যত গভীর হয় ততই সৌন্দর্য উজাড় করে দেয় হিজল। ভোরের আলো ফুটতেই ঝরে পড়ে, তাই সকালে গাছতলা রূপ নেয় ফুল। বৈশাখে দেখা মেলে আরেক অপরূপ ফুল নীলকণ্ঠ বা ব্লু জ্যাকারান্ডা। ঘন নীলবর্ণ গায়ে মেখে হাতছানি দেয় সৌন্দর্যপ্রেমীদের। বৈশাখের প্রথম দিকে খুব অল্প সময়ের জন্য দেখা যায় নীলকণ্ঠের। আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে এসেছে এই ফুল। অপরিচিত হলেও সৌন্দর্য বর্ধনে এর চাহিদা দিন দিন বাড়ছে। বৈশাখী রুদ্র আবহাওয়ায় যখন তপ্ত চারপাশ, তখন প্রকৃতির এই শোভা প্রশান্তি আনে সবার মনে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 16 দিনে লক্ষাধিক করোনা রোগী শনাক্ত। লকডাউনে মানুষ বাড়ি ফেরায় আরও 7 দিন সংক্রমণ বাড়ার শঙ্কা। রিয়াদে নামার অনুমতি না থাকায় চালু হয়নি প্রবাসী শ্রমিকদের বিশেষ ফ্লাইট। ভোগান্তিতে 3 শতাধিক শ্রমিক। চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী কবরী। করোনার সাথে 13 দিনের লড়াইয়ে হার, চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া। বাতাসের মাধ্যমে ছড়ায় করোনা, দাবি 3 দেশের গবেষকদের। ড্রপলেটের মাধ্যমে ছড়ানোর প্রমাণ মেলেনি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 5ম ধাপে 45 আসনে ভোট চলছে। করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া নির্দেশ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।